আসসালামু আলাইকুম। রুশাং রাজা ও এক শিল্পীর কাহিনী। অনেক দিন আগে রুশাং রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। মন্ত্রী, শান্তি, উজির নাজির, কবি, শিল্পীতে গমগম করত তার রাজসভা। রাজার ছিল অপূর্ব সুন্দরী এক রানী। রানীর ভালোবাসা ও সেবা যত্নে মুগ্ধ রাজা একদিন রাজসভাতে ঘোষণা করলেন যে শিল্পী তার রানীকে না দেখে রানীর অনুরূপ একটি ছবি এঁকে দিতে পারবে তাকে দেওয়া হবে 7 রাজার ধন একটি মানিক। অল্প সময়ের মধ্যেই রাজার সেই ঘোষণা সর্বত্র ছড়িয়ে পড়ল। অনেক শিল্পী রাজবাড়িতে এসে নিজ নিজ কৃতিত্ব জাহির করতে চাইল। শুরু হলো ছবি আঁকা। সেই ছবি আঁকাতে অংশগ্রহণ করেছিল রুশাং রাজ্যের এক শিল্পী। ছবি আঁকা ছাড়াও তিনি কবিতা লিখতে ও গান করতে পারতেন। মন্ত্রতন্ত্র, জপ তপের মাধ্যমে অনেক অসাধ্য সাধন করতেন। যা হোক, ছবি আঁকা শেষ হলে রাজ্য এবং রুশাং রাজ্যের শিল্পীর ছবিটাকেই রানীর হুবহু ছবি বলে নির্বাচিত করলেন। ছবিটি দেখা মাত্রই রাজা আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। কি অপরূপ ছবি! কাঁচা হলুদের মতন গায়ে রং, রঙা ডালিমের মতন ওষ্ঠ ও অধর, কাজল কালো দীর্ঘ চুল, জোসরা চাম্বুরা শোভিত বক্ষ, আলতা রাঙা চরণ যুগল সবই রানীরই মতো। হঠাৎ রাজার মনে হলো সবই তো ঠিক আছে, দেখি তো রানীর বা পায়ের হাঁটুর একটি উপরে যে একটা জন্মদাগ আছে সেটা আছে কিনা। কিন্তু অবাক কাণ্ড, ছবিতে সেই দাগটাও দেখা গেল। দাগটা দেখে রাজা রেগে লাল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে আদেশ দিলেন, এই লম্পট শিল্পীকে বদ্ধভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করুন। আমার রানীর সঙ্গে অবৈধ সম্পর্ক। মন্ত্রী ভয়ে জড়সড় হয়ে বললেন, ছি ছি, এ কি বলছেন মহারাজ? আমার এমন সতী লক্ষ্মী রানীমার মুখেই এমন মিথ্যা কলঙ্কের কালি লেপন করবেন না। আপনি কি করে জানেন যে রানী সতী লক্ষ্মী? তখন শিল্পী ভদ্রলোক রাজাকে করজোড়ে বলতে লাগলেন, মহারাজ, আপনি যা ভাবছেন তা কিন্তু ঠিক নয়। আমি রাজা। চুপ করো লম্পট, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তখন মন্ত্রী বললেন, মহারাজ, এই শিল্পী তো তার নেহাত শিল্পীই নন। তিনি তন্ত্রমন্ত্রে পারদর্শী, দিব্য দৃষ্টি সম্পন্ন এক মহানুভব ব্যক্তি। তিনি সুপণ্ডিত, বিচক্ষণ এবং একজন বিশিষ্ট কবিও বটেন। আমি তাকে অনেক দিন আগে থেকেই চিনি মহারাজ। তখন রুশাং রাজা বললেন, আপনি ভুল করছেন মন্ত্রীমশাই। রানীর সঙ্গে যদি অবৈধ সম্পর্ক নাই থাকে তাহলে এ বেটা রানীর কাপড়ের ভেতরের বা পায়ের হাঁটুর উপরের জন্মদাগটাও কি করে ছবিতে আঁকতে পারল? তখন মন্ত্রী বললেন, মহারাজ, এই শিল্পীর দিব্য দৃষ্টি শক্তি আছে, সুতরাং নিশ্চয়ই তিনি ওই দিব্য দৃষ্টির বলে রানীমার জন্মদাগটাও দেখতে পেয়েছিলেন। রুশাং রাজা আরও ক্রুদ্ধ হয়ে বললেন, আমি বিশ্বাস করি না, আমি ওর মৃত্যুদণ্ডই চাই। মন্ত্রী বললেন, মৃত্যুদণ্ড দেবার আগে দয়া করে আরও কিছুটা সময় চিন্তা ভাবনা করুন মহারাজ। হঠাৎ ঝোঁকের মাথায় এত বড় একটা পাপ কাম করবেন না। পরোপকারী জ্ঞানী গুণী ব্যক্তিকে অকারণে শাস্তি দিলে পরে অনুতাপের আগুনে দগ্ধ হতে হবে। কিন্তু তবুও রাজা তার জেদ ছাড়লেন না। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই, সুতরাং আপনার আদেশ অবশ্যই আমি পালন করব। কিন্তু তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ যদি রাখেন তাহলে বড়ই কৃতজ্ঞ থাকব। রাজা বললেন, ঠিক আছে, বলুন, আপনি কি বলতে চান? মন্ত্রী বললেন, মহারাজ, আমি এখন আপনাকে কয়েকটি গল্প বলবো। গল্পগুলো শোনার পরও যদি আপনার মনে হয় যে শিল্পীকে হত্যা করা উচিত তাহলে কাল বিলম্ব না করে আমি তার হত্যার ব্যবস্থা করব। তাই মৃত্যুর পূর্ব পর্যন্ত শিল্পীকে কারাগারে রাখার ব্যবস্থা করুন মহারাজ।
তখন মহারাজ পাইক পেয়াদা ডেকে শিল্পীকে কারাগারে পাঠিয়ে দিলেন। শিল্পীকে পাঠিয়ে দেওয়ার পর মন্ত্রী বললেন, মহারাজ, আপনার অনুমতি পেলে আমি আমার গল্পগুলো শুরু করতে পারি। রাজা অনুমতি দিলেন। মন্ত্রীও গল্প বলা শুরু করলেন। প্রথম গল্প। রাজপুত্র ও চিল। এক দেশে এক রাজপুত্র ছিল। তার ছিল একটি পোষ্য চিল পাখি। রাজপুত্র যেখানে যেত, চিল পাখিও সেখানে থাকত। রাজপুত্র তাকে অনেক আদর যত্নে লালন পালন করত। রাজপুত্রের প্রধান শখ বনে বনে ঘুরে পশু পাখি শিকার করা। একদিন সে শিকারের উদ্দেশ্যে বনের দিকে রওনা হলো, আর তার মাথার উপর দিয়ে উড়ে চলল তার নিত্যদিনের সুখ দুঃখের সাথে প্রিয় চিল পাখিটি। চৈত্র মাস, সূর্যের কড়া রোদ, অনেক দিন বৃষ্টি না হয় ফুটি ফাটা হয়ে গেছে মাঠঘাট প্রান্তর। চাতকের বুক ফাটা আর্তনাদ। শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে ক্লান্ত রাজপুত্রের রং তেষ্টা পেল। হন্যে হয়ে সে ছুটতে লাগলো জলের খোঁজে। চিলটু উঠতে থাকলো তার মাথার উপর দিয়ে। অনেক ঘোরাবির পর হঠাৎ বনের দুই টিলার মাঝখানে একটি ছোট্ট মৃতপ্রায় ঝর্ণা দেখতে পেল। এক দু ফোঁটা করে খুব আস্তে আস্তে জল পড়ছে। রাজপুত্র তখন একটি গাছের বড় একটি পাতাকে চুঙের মতো বানিয়ে তাতে সেই ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করতে লাগলো। অনেকক্ষণ পর গলাটা কোনো প্রকারে ভেজানোর মতো সামান্য জল জমল। রাজপুত্র যেই না সেই জল মুখে দিতে গেল, অমনি সেই চিল পাখিটা উড়ে নিচে নেমে এলো এবং পাখার ঝাপটা দিয়ে রাজকুমারের হাতের জলটা ফেলে দিল। রাজপুত্র আবারও জল ধরা শুরু করল এবং এক সময় সেই জল মুখে দিতে গেল, কিন্তু চিল পাখিটা আবারও ঝাপটা মেরে সেই জল ফেলে দিল। তৃতীয়বারেও চিলটা একে কাণ্ড করে বসল। তখন তৃষ্ণার্ত রাজপুত্র রেগে আগুন হলো। সে তৎক্ষণাৎ খোপ থেকে খপ করে তলাওটা বের করে ফেলল এবং প্রিয় চিলটিকে কেটে ফেলল। প্রিয় চিলটিকে ঝোঁকের মাথায় কেটে ফেলার পর রাজপুত্রের মনে বেশ দুঃখ হলো। অনেক দিনের সুখ দুঃখের সাথে চিলটিকে এভাবে মেরে ফেলা ঠিক হয়নি বলে তার মনে হলো। চিলটা হয়তোবা তাকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্যে জলটা খেতে দেয়নি। সে আরও ভাবল, চিলটা উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিশ্চয়ই খারাপ কিছু দেখেছিল, নইলে তৃষ্ণার জল ফেলে দিয়ে সে আমার ক্ষতি করবে কেন? এসব সাত পাঁচ ভেবে রাজপুত্র পাথর বেয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলো। এক সময় উপরে ওঠা সে যা দেখল তা তার স্বপ্নেরও অগোচর ছিল। একটি বিরাট সাপ সে মৃতপ্রায় ঝর্ণাতে নগণ্য জলে মুখ রেখে লালা ঝরছে। সেই বীজযুক্ত জলের নিচে এক দু ফোঁটা করে পড়ছে, যা সে এতক্ষণ খাওয়ার জন্য সংগ্রহ করেছিল। রাজপুত্র এবার নিশ্চিতভাবে বুঝতে পারল যে চিলটি উপর দিয়ে উড়ে চলার সময় সাপের বীজ ছড়ানোর দৃশ্য নিশ্চয়ই দেখেছিলেন এবং তাই সে তাকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচাতেই জলটা ফেলে দিয়েছিল। সুতরাং প্রকৃত বন্ধুর মতোই কাজ করেছিল চিলটি। রাজপুত্রের কান্না পেয়ে গেল বন্ধু চিলটির জন্যে অনুতাপের আগুনে, তাই সারাটা জীবন তাকে দগ্ধ হতে হলো। গল্পটি শেষ করে মন্ত্রী রুশান রাজাকে বললেন, মহারাজ, এই কারণেই বলছি যে ঝোঁকের মাথায় ভুল বুঝে ওই শিল্পীকে হত্যা করবেন না। চিল পাখির মতোই কিন্তু তিনি নিরপরাধ। রাজা বললেন, বৃথা সময় নষ্ট না করে আপনার অন্য গল্প শুরু করুন। মন্ত্রী বললেন, যা হুকুম মহারাজ। দ্বিতীয় গল্প। মহাত্মা নেউল এক পাড়ায় বাস করত এক বৃদ্ধ জমিদার দম্পতি। বুড়ো বয়সে অনেক পুজো মানত মাদুলির ফলে তাদের এক ছেলে জন্মায়। বুড়ো বুড়ির ভাঙা ঘরে চাঁদের আলো, অন্ধের জ্যোষ্ঠী। সাত রাজার ধন মনে করে তারা আদর করে খাওয়ায়, ঘুম পাড়ানি, গান শুনে ঘুম পাড়ায়। ক্রমে ক্রমে ছেলেটির গুটি গুটি পায়ে চলার মতো অবস্থা হলো। মুখে আধো আধো কথা।
এদিকে বুড়ো বুড়িকে প্রতিদিন জমির কাজে বেরোতে হয়। ছেলেকে বাড়িতে দেখভাল করার জন্যে তারা তাই একটি নেউলকে রাখল। একদিন তারা জমে যাবার প্রাক্কালে নেউলটিকে ডেকে বলল, আমাদের বাচ্চাটাকে সর্বদা চোখে চোখে রাখবে। দুপুরে কোনো সাপ এসে খাওয়ার জন্যে তোমার কাছে জল চাইতে পারে, কিন্তু খবরদার অনুনয় বিনয় করলেও জল দেবে না। নেউল বলল, ঠিক আছে, তাই হবে। জমিয়া দম্পতি তখন ঘরের সামনের উঠানে একটি গামলাতে কিছু জল রেখে নেউলকে বলল, তুমি এই জল দিয়ে বাচ্চার সঙ্গে খেলা করো। নেউল বলে, আচ্ছা। তারপর ওরা দুজন জমি চলে গেল। হাসি ঠাট্টা, প্রবাদ প্রবচন এবং গান গাইতে গাইতে তারা জমির আগাছা পরিষ্কার করছিল। হঠাৎ বুড়ি হাতের টাক্কালটি ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। বুড়োকে ডেকে বলল, আমার বুকের ভেতরটাতে কেমন করছে, শিগগির বাড়ি চলো, আমাদের সোনামণির নিশ্চয় কোনো বিপদ হয়েছে। বৃদ্ধ বলল, তাহলে চলো বাড়ি চলে যাই। এদিকে বুড়ো বুড়ির জমে চলে যাবার পর এক গোখরো সাপ তার সাপিনীকে বলল, চলো ওই জুমিয়াদের বাড়ি গিয়ে কিছু জল খেয়ে আসি। তখন সাপিনী বলল, তুমি যেও না, তুমি বড্ড রাগী। ওরা যদি জল না দেয় তাহলে তুমি রাগের মাথায় যে ফুস করে উঠবে তা আমি জানি। তার চেয়ে বরং আমি আগে গিয়ে দেখি। তখন গোখরো সাপ বলল, ঠিক আছে, তাই হোক, তুমিই যাও। সাপিনী গিয়ে নেউলকে বলল, নেউল ভাই, তোমার ওই গামলা থেকে আমাকে একটু জল খেতে দাও না গো, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। নেউল আতঙ্কিত হয়ে বাধা দিয়ে বলল, না না, জল দেওয়া যাবে না, মনিবের নিষেধ। সাপিনী বলল, মনিব তো বাড়িতে নেই দেখছি, সুতরাং মনিব টের পাবে না। নেউল বলল, তাহলেও জল দেওয়া যাবে না। সাপকে কখনো বিশ্বাস নেই, তারা উপকারীকেও ছবল মারতেই দ্বিধা করে না। সাপিনী বলল, বিশ্বাস করো ভাই, আমি কখনো দংশন করব না, দয়া করে আমাকে একটু জল খেতে দাও, তোমার অশেষ পুণ্য হবে। সাপিনীর কাকুতি মিনতিতে নেউল কিছুটা দুর্বল হয়ে পড়ল। সে তখন সাপিনীকে বলল, তাহলে 3 সত্য উচ্চারণ করে শপথ করে বলো যে কখনো দংশন করবে না। সাপিনী 3 সত্য উচ্চারণের মাধ্যমে শপথ করল এবং জল খেয়ে গেল। তারপর গোখরো সাপটি জল খেতে এলো। নেউল রাজি হলো না। শেষ পর্যন্ত অনেক কাকুতি মিনতির পর নেউল পূর্বের মতো দংশন না করার শপথ করিয়ে সাপটিকে জল খেতে দিল। তখন বুড়ো বুড়ির বাচ্চাটিও গামলার জলে হাতের আঙুল দিয়ে থপ থপ শব্দ করে খেলছিল। সাপটি যখন এক মনে জল খাচ্ছিল তখন বাচ্চার হাত গিয়ে সাপের গায়ে পড়ল এবং জল খাওয়ার বিঘ্ন ঘটায় রেগে গিয়ে সে ছেলেটিকে দংশন করে বসল। দারুণ বিষের জ্বালায় বাচ্চাটি ঢলে পড়ল। তখন নেউলটি উপায়ান্তর না দেখে দৌড়ে বনে প্রবেশ করল ঔষধের খুঁজে। যেভাবেই হোক ছেলেটিকে বাঁচাতেই হবে। নেউল সর্পাঘাতে মৃত্যুর ঔষধ জানে। বনে গিয়ে সে খুব তাড়াতাড়ি ঔষধ লতাপাতা সংগ্রহ করে সেগুলিকে মুখে নিয়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটল। এদিকে বুড়ো বুড়ি বাড়ি এসে ছেলে মরে গেছে দেখে লাঠি নিয়ে নেউলকে খুঁজতে লাগল। হঠাৎ বুড়ো দেখল যে নেউল আসছে। নেউলটির যেই কাছে এলে সঙ্গে সঙ্গে বুড়ো লাঠি দিয়ে তাকে মেরে ফেলল। কর্তব্যে অবহেলার প্রতিশোধ, ছেলের মৃত্যুর প্রতিশোধ নিল বুড়ো। নেউলটির যেই কাছে এলে সঙ্গে সঙ্গে বুড়ো লাঠি দিয়ে তাকে মেরে ফেলল। কর্তব্যে অবহেলার প্রতিশোধ, ছেলের মৃত্যুর প্রতিশোধ নিল বুড়ো। নেউলের মৃত্যুর পর হঠাৎ বুড়ো বুড়ি দেখে যে তার মুখের মধ্যে কিছু লতাপাতা রয়েছে। তখন তারা ভাবল যে ওগুলো নিশ্চয় সর্পাঘাতের ঔষধ। সঙ্গে সঙ্গে সেই লতাপাতা নিয়ে বাচ্চার মুখে দিতেই বাচ্চা বেঁচে উঠল। মরা পুত্র
হারা ধন ফিরে পেয়ে বুড়ো বুড়ি খুশি হলো ঠিকই, কিন্তু যার কল্যাণে ছেলে বাঁচল তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করার কারণে তারা দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে দগ্ধ হল। গল্প শেষে মন্ত্রী রুশাং রাজাকে বললেন, মহারাজ, এই কারণেই বলছি যে ঝুঁকের মাথায় ভুল বুঝে ওই মহান শিল্পীকে হত্যা করবেন না। রাজা বললেন, বৃথা সময় নষ্ট না করে আপনার অন্য গল্প শুরু করুন। মন্ত্রী বললেন, হুকুম মহারাজ। তৃতীয় গল্প। ময়না ও অমৃত ফল। অনেক দিন আগের কথা। তখন ভুলুয়া রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। তার ছিল একটি ময়না পাখি। সেটি অনেক মনোরম কথা বলে সবাইকে মুগ্ধ করত। ভুলুয়া রাজ তাই ময়নাটিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং যত্ন করতেন। একদিন ময়নাটি ভুলুয়া রাজকে বলল, মহারাজ, উত্তর দেশে এক সরোবরের তীরে নাকি অমৃত ফলের গাছ আছে। আমি সেই অমৃত ফল খেতে যেতে চাই। আপনি যদি অনুমতি করেন তবেই যেতে পারি। রাজা বললেন, তুমি আমার পরম প্রিয়, তোমার আনন্দেই আমার আনন্দ, তাই তোমার কোনো ইচ্ছাকেই আমি অপূর্ণ থাকতে দেব না। তুমি স্বাচ্ছন্দ্যে অমৃত ফল খেতে যেতে পারো। রাজার আদেশ পেয়ে ময়না মহা আনন্দের ডানা মেলে উড়ে চলল। অনেক দেশান্তর পার হয়ে একদিন এসে পৌঁছালো অভীষ্ট স্থানে। বিভিন্ন রকম ফুলের রং ভরা ও সৌরভী পাখির কলকাকলিতে ভ্রমরের গুঞ্জরণে সে যেন এক স্বপ্নের দেশ। চারদিকে অজস্র অমৃত ফলের বৃক্ষ ফলে ফুলে সুশোভিত। ময়নার মনে খুশির জোয়ার। মেয়ে ছিল না। একদিন কি একটা কারণে তাদের মধ্যে সারাদিন ধরে ঝগড়া চলল। শেষে সন্ধ্যা হলো, তবুও ঝগড়া বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। তখন বুড়ো অসহ্য হয়ে ঝগড়ার স্রোত টেনে দিয়ে নীরবে বাড়ি থেকে বেরিয়ে পথে নামল। ভাবল, নদীর ধারে কিছুক্ষণ কাটিয়ে তনু মন শান্ত করবে। বুড়ো চলে যাবার কিছুক্ষণ পর বুড়িও পথে নামল। অপমানে তার আত্মহত্যার ইচ্ছে জাগল, কিন্তু কিভাবে আত্মহত্যা করবে তা সে তর করতে পারছিল না। হাঁটতে হাঁটতে বুড়ি রাজার দ্বারা ঘোষিত সেই বিষবৃক্ষের পাশে এসে থমকে দাঁড়ালো। ভাবল, এই গাছটির ফল খেয়ে আজ মরব। আত্মহত্যার এমন সহজ উপায় পেয়ে বুড়ি আর দেরি করল না। গাছ থেকে একটি ফল ছিঁড়ে নিমিষেই মুখে পড়ল, কিন্তু মুখে দিয়েই বুড়ি তাজ্জব হল। ফলটির যেমনি মন মাতানো ঘ্রাণ, তেমনি অপরূপ মিষ্টি স্বাদ। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্না ধারায় চারদিকে অপরূপ সৌন্দর্যের জোয়ার। ফলটা খেয়ে শেষ করার পর বুড়ি হঠাৎ নিজের শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার দলা পাকানো ভাঁজ করা শরীরটা আর নেই। শরীর এখন ষোড়শীর মতো পূর্ণ যৌবন হয়ে পড়েছে। অতীতের নিজ দেহ সৌন্দর্য ফিরে পাওয়ায় বিষবৃক্ষের ফলগুলোর মধ্যে কোনো ঐশ্বরিক গুণ আছে বলে বুড়ির মনে হলো। সঙ্গে সঙ্গে বুড়ি আত্মহত্যার কথা ভুলে গিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। এদিকে নদীর ধার থেকে ঘণ্টা দেড়েক পর বুড়ো বাড়ি ফিরে এসে বুড়িকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ল। বুড়িকে মাত্রাতিরিক্ত মন্দ কথা বলিয়ে ফেলেছে বলে অনুতপ্ত হলো এবং অর্ধাঙ্গিনীর খোঁজে পথে নামল। কিছু দূর যাবার পর বুড়ো পথে এক পূর্ণ যৌবন ষোড়শীকে দেখে থমকে দাঁড়ালো। তার মনে হলো এমন একটি যুবতীকে কখনো কোথায় যেন দেখেছি। অপলক চোখে বুড়োকে তাকিয়ে থাকতে দেখে যুবতী বলল, কি গো ঠাকুরদা, আমার দিকে এমন হ্যাংলার মতো তাকিয়ে আছো কেন? পাকা চুলের বুড়িকে বুঝি আর ভালো লাগছে না। বিয়ে করবে নাকি আর একটা? বুড়ো বলল, আরে না না, তুমি কিছু মনে করো না বোন। তোমাকে দেখি অনেক দিন আগেকার একটি পরিচিত মেয়ের কথা আমার মনে পড়েছিল। যাগ্গে সে কথা। তুমি কি পথে কোনো বুড়িকে দেখেছ?
যুবতী বলল, হ্যাঁ, একটা বুড়িকে আমি রাজার বীজ গাছটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এসেছি। তখন বুড়ো বলল, সর্বনাশ হয়ে গেছে তাহলে। আহারে, ঝগড়া করেছি বলে বুড়ি বোধহয় বিষ ফল খেয়ে এতক্ষণে আত্মহত্যা করে ফেলেছে। আমি যাই বোন, গিয়ে দেখি বুড়িতে মরে গিয়ে থাকে, তাহলে আমিও আজ বিষ ফল খেয়ে মরব। এই বলে বুড়ো যেতে উদ্যত হতো। যুবতী বুড়োর একটি হাত টেনে ধরে খলখল করে হেসে উঠে বলল, আর কষ্ট করতে হবে না গো আমার বুড়ো স্বামী, আমি তোমার সেই বুড়ি। বুড়ো বলল, এমন দুঃসময়েও তুমি আমার সঙ্গে রসিকতা করতে পারছ বোন? বুড়ি বলল, না গো না, আমি মোটেই রসিকতা করছি না। তবু বিশ্বাস না করায় বুড়ি বুড়োকে সব খুলে বলল। বুড়ো আনন্দে স্ত্রীকে জড়িয়ে ধরল, তাকে কষ্ট দেওয়ার জন্যে ক্ষমা চাইল। তখন বুড়ি বলল, আমি যখন যুবতী হয়েছি তখন তোমাকেও যুবক বানাবো। তারপর তারা ছুটে গেল সেই বীজ বৃক্ষের নিচে। ফল খেয়ে বুড়ো যুবক হয়ে গেল। এবার তারা সব দুঃখ কষ্ট ভুলে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সেই বীজ বৃক্ষের কয়েকটি ফল নিয়ে বুড়ো বুড়ি রোসাং রাজ্যের দরবারে গিয়ে বলল, মহারাজ, আপনি যে গাছটিকে বীজ বৃক্ষ বলে প্রচার করেছেন সেটা কিন্তু একটি অমৃত ফলের বৃক্ষ। আপনি যদি আমাদেরকে সাজা দেন তাও আমরা মাথা পেতে নেব, তবু সত্য গোপন করব না। আমরা আপনার আদেশ অমান্য করে ওই গাছটির ফল খেয়ে বৃদ্ধ অবস্থা থেকে যুবক যুবতীতে পরিণত হয়েছি। তাই বলছি মহারাজ, ওটা অমৃত ফলের বৃক্ষ, বীজ বৃক্ষ নয়। আমরা তাই ওই গাছ থেকে কয়েকটি ফল নিয়ে এসেছি। বিশ্বাস না হলে আপনি একটি ফল খেয়ে পরীক্ষা করতে পারেন। এ বলে ফলগুলো তারা রাজার হাতে দিল। রাজা বললেন, তোমরাও দেখছি আমাকে মারার ষড়যন্ত্র করছো। ঠিক আছে, আমি পরীক্ষা করব। যদি তোমাদের কথা মিথ্যা হয় তাহলে আমরা হাসি মুখে সেই মৃত্যুদণ্ড মাথা পেতে নেব। তখন রাজা লোক পাঠিয়ে একটা থুরথুরে বুড়োকে রাজবাড়িতে আনালেন এবং বীজ বৃক্ষের একটি ফল খেতে দিলেন। কিন্তু ফলটি খাওয়া মাত্রই ওই থুরথুরে বুড়ো যুবক হয়ে গেল। রাজসভায় উপস্থিত সবাই ব্যাপারটা দেখে অবাক হলো। সবাই বুঝতে পারল যে বুড়ো বুড়ির কথাই ঠিক। সঙ্গে সঙ্গে ভুলুয়া রাজের মনে পড়ে গেল তার সেই প্রিয় ময়না পাখিটিকে, যাকে তিনি ভুল বুঝে নির্মমভাবে হত্যা করেছিলেন। তাই রাজা ময়নাটির শশাকে সভার মাঝে চোখের জলে বক্ষ ভাসাতে লাগলেন। রাজ্য ছেড়ে বনবাসী হয়ে যেতে চাইলেন। তারপর উপস্থিত পাত্র মিত্রেরা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করে তুললেন উবক। বীজ বৃক্ষকে অমৃত বৃক্ষ বলে প্রমাণ করায় রাজা ওই বুড়ো বুড়িকে পুরস্কার স্বরূপ অনেক ধনরত্ন উপহার দিলেন। বর্তমান মায়ানমার রাষ্ট্রের আরাকান অঞ্চল। রোসাং রাজ্যের মন্ত্রী অলৌকিক ক্ষমতার অধিকারী শিল্পীটাকে না মারার জন্যে রোসাং রাজকে পরপর উক্ত তিনটি গল্প শোনালেন। কিন্তু তবু রাজার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হলো না। তিনি আবারও মন্ত্রীকে বললেন, আমি কোনো কথাই শুনতে চাই না। আজই ওই শয়তানটাকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাতে হবে। মন্ত্রী বললেন, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু ওই শিল্পীকে হত্যা করার জন্যে একদিন আপনাকে অনেক চোখের জল ফেলতে হবে। চিলকে কেটে রাজপুত্র, নেউলকে মেরে জুমিয়া লোকটি এবং ময়নাকে কেটে ভুলুয়া রাজা যেমনি কষ্ট পেয়েছেন, তেমনি অবস্থায় একদিন আপনারও হবে। সেদিন কেঁদেও কুল পাবেন না মহারাজ। রোসাং রাজা বললেন, সেটা পরে দেখা যাবে। এখন যান, লম্পটটাকে কেটে তার রক্ত নিয়ে আসুন। তখন মন্ত্রী চলে গেলেন এবং কয়েক ঘন্টা পর একটি পাত্রে করে রক্ত নিয়ে এলেন। রোসাং রাজা খুশি হলেন। কয়েকটি বছর কেটে গেল। একদিন অবসর বিনোদনের জন্য রোসাং রাজা পাত্র মিত্র সহ প্রমোদ উদ্যানে গেলেন।
চারদিকে ফুল পাখি ভ্রমর প্রজাপতিতে মিলে যেন এক মহাসমারোহ। রাজা একদিন ছাতিম গাছের তলায় বসে এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ একটি পদ্ম ফুলের উপরে তার দৃষ্টি পড়ল। বিনা বাতাসে ফুলটি নড়ছিল। এক দৃশ্য রাজার মনে বেশ বিস্ময়ের সৃষ্টি করল। তিনি তখন পাত্র মিত্রদের একে একে ডাকলেন এবং তাদের কাছ থেকে বিনা বাতাসের পদ্ম ফুলের নড়ার কারণটা জানতে চাইলেন। কিন্তু কেউ কোনো সৎ উত্তর দিতে পারল না। শেষ পর্যন্ত রাজা মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী রাজাকে নমস্কার করে বললেন, মহারাজ, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার মতো মাত্র একটি লোকই আপনার রাজ্যে ছিল। রাজা বললেন, তিনি কে? এখন কোথায় আছেন? মন্ত্রী বললেন, তিনি সেই শিল্পী যাকে আপনি প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন। মহারাজা, তিনি তো শুধু নেহাত একজন শিল্পী ছিলেন না, বিদ্বান এবং বিচক্ষণও ছিলেন। রুশাং রাজা তখন দুঃখ প্রকাশ করে বললেন, রাগের মাথায় তার মৃত্যুদণ্ড দিয়ে আমি সত্যি ভীষণ অন্যায় করে ফেলেছি। এখন কিভাবে যে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করব বুঝতে পারছি না। মন্ত্রী বললেন, না মহারাজ, আপনি কোনো পাপ করেননি। পাপ কিংবা অন্যায় বলতে যা বোঝায় তা করেছি আমি। আপনার কথার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না, স্পষ্ট করে বলুন। মন্ত্রী এবার হাত জোড় করে বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ। আপনি না তাকে কেটে তার রক্ত এনে আমাকে দেখালেন মন্ত্রী? মিথ্যা বলেছিলাম মহারাজ। এমন প্রতিভাবান বিদ্বান ও সৎ লোকটিকে হত্যা করতে আমার বিবেকই আমাকে বাধা দিয়েছিল। তাই আমি ওই শিল্পীকে আমাদের পাশের রাজ্যে গিয়ে আত্মগোপন করে থাকতে বলেছিলাম এবং একটি কুকুর মেরে তার রক্ত এনে আপনাকে দেখিয়েছিলাম। রাজা বললেন, আপনি সত্যি মহৎ ব্যক্তি। আমার রাজ্য আপনার মতো বিবেকবান মন্ত্রীর জন্য গর্ব করতে পারি। আচ্ছা, আপনি ওই শিল্পীকে একবার কি আমার কাছে আনতে পারেন? মন্ত্রী বললেন, পারব মহারাজ। রাজা তাহলে তাকে রাজ অতিথির মতো হাতের পিঠে চড়িয়ে রাজ্য বাজিয়ে রাজধানীতে আনার ব্যবস্থা করুন। যথাজ্ঞা বলে মন্ত্রী মহানন্দে বেরিয়ে পড়লেন। শিল্পীকে কয়েক ঘন্টা পর রুশাং রাজার আদেশ মতো মহা ধুমধাম করে রাজধানীতে আনা হলো। রাজা তাকে যথোচিত সম্মান জানালেন এবং বিনা বাতাসে পদ্ম ফুলের নড়ার কারণটা জানতে চাইলেন। তখন শিল্পী রাজাকে বললেন, মহারাজ, আমার মনে হয় যে ফুলের ভেতরে একটি ভ্রমর নড়াচড়া করছে। তা কি করে সম্ভব? রাজা বললেন। শিল্পী বললেন, ফুলের মধু খেতে আসা ভ্রমরদের মধ্যে কোনো একটি হয়তো ফুলের ভেতরে আটকা পড়েছে। রাজা জিজ্ঞেস করলেন, আটকা পড়বে কেন? তখন শিল্পী বললেন, মধু খাওয়ার জন্যে ভ্রমরেরা ফুলের ভিতরে ঢুকে, কিন্তু পরবর্তী সময়ে যখন সূর্য ওঠে তখন সূর্যের তাপে ফুলের মুখ বন্ধ হয়ে যায়। এই কারণেই হয়তো কোনো একটি ভ্রমর ফুলের ভেতরে আটকা পড়েছে এবং এখন বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর এই কারণেই ফুলটি নড়ছে। এমন উত্তর শুনে সবাই ধন্য ধন্য করতে লাগলো। রোশাং রাজাও সিংহাসন থেকে নেমে এসে শিল্পীকে বুকে জড়িয়ে ধরে বললেন, শিল্পী, তুমি ধন্য, সার্থক তোমার জীবন। আমি ভুল বুঝে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। শিল্পী তখন শুধু মুচকি হেসে তার নীরব সম্মতি জানালেন। আসসালামু আলাইকুম।